2018 সালে পাওয়া 103 পুলিশ কর্মকর্তার পুলিশ পদক বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক 2018, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম, রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে ঢাকা যমুনা সেতু রেল লাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। সকাল 9:20 দিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে, দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিতে সকালে প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে হাইটেক স্টেশনে ঢাকা যমুনা সেতু রেললাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে পরে ছেড়ে দেওয়া হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত সরকারের আমলে নানাবিধ অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় দেশের বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানির বৈচিত্র্য অর্জনে কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা যাবে না। সেই সাথে বাণিজ্য নীতি সংশোধন না হলে রপ্তানিও মুখ থুবড়ে পড়বে বলে জানান বিশ্লেষকরা। এছাড়া এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের যে প্রোটেকশন, যে ট্যারিফের জন্য যে ইম্পোর্ট লিবারালাইজেশন আমরা কিন্তু ফুললি কোনো সময় করতে পারছি না। বারবার এই যে এখান থেকে যে ট্যারিফ আসবে, কারণ আমাদের ট্যাক্স বেস ইজ পুয়ার, সেটা আমরা ক্রিয়েট করতে পারছি না। যেখান থেকে আসলে আসার কথা, কিন্তু আমরা যাচ্ছি কোথায় ভিএটিতে। কৃষি জমিতে পুকুর খনন আর অপরিকল্পিত বাঁধ নির্মাণ করায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় 10,000 একর জমি জলাবদ্ধতা আক্রান্ত হয়েছে। ফলে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন বিঘ্নিত হচ্ছে। সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তারা আশ্বাস দিলেও তাতে ভরসা পাচ্ছেন না কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি নিয়ে আন্দোলনে নেমেছে ভুক্তভোগী 5টি মৌজার 20টি গ্রামের সহস্রাধিক ক্ষতিগ্রস্ত কৃষক। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ার চিত্র এটি। চারদিক থই থই পানি, যে কারো মনে হবে বিশাল আকৃতির কোনো বিল। আসলে এটি উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার 1 নং রামকৃষ্ণপুর ইউনিয়নের 20টি গ্রাম নিয়ে কচিয়ার বিল। এখান থেকে প্রতি বছর ধানসহ 4টি ফসল উৎপাদন হতো। কিছু অসাধু ব্যক্তি অধিক লাভের আশায় ফসলি জমিতে পুকুর তৈরি করে। এসব পুকুর খনন করার জন্য অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে সড়ক মহাসড়কে স্থাপিত বেশিরভাগ ব্রিজ কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। এতে স্বাভাবিক পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে 4 থেকে 5 বছর ধরে পুকুরের পাশের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বাধ্য হয়ে ফসল রক্ষায় আন্দোলনের নামে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। সম্মানিত টিআরও সাহেব এই ব্যাপারে জানে, তিনি আশ্বস্ত করেছেন অতি সত্বর আপনাদের চলন বিলের একটা সুষ্ঠু খাল খনন করে আপনাদের এই দাবি আমি পূরণ করব। বিগত 5 বছর ধরে আমরা কোনো ফসল করতে পারতেছি না। অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে আমাদের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমাদের আবাদি জমিগুলোতে আমরা আর কোনো ক্রমে আবাদ করতে পারতেছি না। এই খাল খননের জন্য আমরা বহু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ঘুরছি, কোনো সমাধান পাই নাই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে আমরা অবগত হয়েছি এবং অতি দ্রুত এটা সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। সরকারি নিয়ম না মেনে যারা কৃষি জমিতে পুকুর খনন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গনি সই করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসান গত বছরের 6 আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিপ্লব কুমার সরকার এবং এস.এম. মেহেদী হাসানকে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর 2 বিধি অনুযায়ী 2024 সালের 6 আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। রাজনৈতিক দলগুলোর তর্কে বিতর্কের কারণে তৈরি উদ্ভূত পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা মহানগর বিএনপির কাউন্সিলে এই কথা বলেন তিনি। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা মহানগর বিএনপির সম্মেলন। কাউন্সিলে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সব জায়গায় গণতন্ত্রের চর্চা থাকলে সঠিক ব্যক্তি সঠিক জায়গায় স্থান পায়। পলাতক স্বৈরাচার সবকিছু ধ্বংস করে গেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে খাদের কিনারা থেকে ফেরাতে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচন হলেই ক্ষমতায় যাবে বিএনপি। নেতাকর্মীদের এমন আত্মতুষ্টিতে না ভুগে জনগণের চাওয়া অনুযায়ী কাজ করার আহ্বানও তিনি জানান। এটি রাজনীতির একটি অংশ। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেছেন, ছিনতাই প্রতিরোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। অব্যাহতভাবে দেশে হত্যা, খুন, ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থ ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা 12টায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ঘুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় বক্তারা বলেন, চাঁদাবাজরা বেরিয়ে আসায় জননিরাপত্তা নেই। 5ই আগস্টের পর যেই আশা আকাঙ্ক্ষায় জনগণ বুক বেঁধেছিল তা ভুলণ্ঠিত হতে চলেছে উল্লেখ করে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এদিকে ভিকারুন্নেসা ও সিদ্ধেশ্বরী বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দেওয়ার আগে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার ও বিভাগ এবং প্রশাসন নিয়ে কাজ করছে। এছাড়া পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং বদমতলব রয়েছে। কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের বিচারকরা অংশ নেন।
যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনে বিট রিপোর্টারদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, জুনে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে সিদ্ধান্ত নেওয়া হবে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে করা হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার। রাজনৈতিক বিতর্ক তো চলছেই, কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের এই নির্বাচনে, কেউ বিপক্ষে বলে। তা আমরা তো এর মধ্যে কোনো ইনভলভ হতে চাই না। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে। এক ভোটার লিস্টটাই তো বানিয়ে করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই। এখন তো ভোটার লিস্টটাই করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর, এবং ন্যাশনাল ইলেকশন। যুক্তরাষ্ট্র থেকে 29 মিলিয়ন ইউএস ডলার অর্থায়নের সত্যতা পায়নি বাংলাদেশের এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কার মাধ্যমে এবং কিভাবে এই অর্থ এসেছে এমন তথ্য এখনো পাওয়া যায়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসর শক্তিশালীকরণের জন্য 29 মিলিয়ন ইউএস ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ট্রাম্পের এ বক্তব্যের পর মার্কিন অনুদান যেসব এনজিও পেয়ে থাকে তাদের তহবিল পর্যালোচনা করে বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরো মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে বাংলাদেশের 76টি এনজিওর অনুদান তালিকা পর্যালোচনা করে। গত 7 বছরে কোনো এনজিওর 29 মিলিয়ন মার্কিন ডলার অনুদানের পাওয়ার তথ্য মেলেনি বলেও তিনি জানান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিগত সরকারের আমলে নানাবিধ অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে একথা বলেন তারা। এ সময় দেশের বিনিয়োগ বাড়ানো এবং রফতানির বৈচিত্র্য অর্জনে কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, রফতানি ও রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা যাবে না। সেই সাথে বাণিজ্য নীতি সংশোধন না হলে রফতানিও মুখ থুবড়ে পড়বে বলে জানান বিশ্লেষকরা। এছাড়া এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক তর্ক বিতর্কের প্রেক্ষিতে পতিত স্বৈরাচার যাতে কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশকে খাদের কিনারা থেকে উঠাতে গেলে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। খুলনা মহানগর বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। আবু তৈবকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রূপসা পাড়ের জনপদ খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ 16 বছর পর। তাই অনেকটা উৎসব আমেজ নেতাকর্মীদের মাঝে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই 3 পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 12 জন প্রার্থী। নগরীর সার্কিট হাউস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 15 বছরের দুঃশাসনে স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, তাই এখন সময় দেশ গঠনের। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে যাতে স্বৈরাচার কোনো সুযোগ না পায়। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না,
এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দলের ভেতরে গণতন্ত্রের চেষ্টা অব্যাহত থাকলে সঠিক মানুষ ধীরে ধীরে নেতৃত্বে আসবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে স্থিতিশীলতা ফেরাতে গণতন্ত্রের জন্য কাজ করতে হবে সবাইকেই। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়। সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলের ভেতরে নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি দলে গণতন্ত্র চর্চাও অনেক বেশি এগিয়ে যাবে এমনটা মনে করেন দলের নেতাকর্মীরা। আর আগামী নির্বাচনকে কেন্দ্র করে এইসব সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবেও এমনটাও আশা সাধারণ নেতাকর্মীদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, খুলনা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যুবকদের শক্তিতে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ষড়যন্ত্রই তার দলকে রুখতে পারবে না। যেখানে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, সেখানেই লড়াই হবে। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে জামায়াত কর্মীর কবর জিয়ারতে যাওয়ার পথে এক পথসভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, 15.5 বছর এদেশে এমন একটি শাসন ব্যবস্থা ছিল যারা মানুষের বাঁচার অধিকার সহ সব মানবাধিকার কেড়ে নিয়েছিল। জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল রব হাশেমি। কোন ষড়যন্ত্র আমাদের প্রিয় মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদেরকে আটকে রাখতে পারবে না। যেখানেই দুর্নীতি সেখানেই যুদ্ধ, যেখানেই দুঃশাসন সেখানেই লড়াই। এই জন্য সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। অব্যাহতভাবে দেশে হত্যা, খুন, ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজধানী সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধও করেছেন তারা। এছাড়াও বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতির দাবি তুলে ধরে রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই সময় ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। ক্ষোভ জানায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর। বিক্ষোভ করে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরাও। বর্তমানের যে অবস্থা, দিনের বেলাও বের হতে ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে ধর্ষক যারা হচ্ছে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তারা ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে। কেন? এত বড় একটা বিপ্লবের পর আমাদের দেশটা আবার অস্থিতিশীল হয়ে আছে। আমরা দেশে নিরাপদ নয়, রাত্রে ঘুমাতে পারি না, বাসায় মানুষ ঢুকে যায়, নিজের বাসায় আমরা নিরাপদ না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশজুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইল, ঝালকাঠি, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। আর ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিধানসহ দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে মানুষ কিছু বলতে পারত না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সাভারের আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। শারমিন মুর্শিদ বলেন,
খুব শীঘ্রই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। এর আগে সকালে সেখানে বিশ্ববিদ্যালয়ের একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন তিনি। এবারের সমাবর্তনে ৭,৭২৭ জন গ্র্যাজুয়েট ডিগ্রিপ্রাপ্ত হন এবং ২,৪৭৮ জন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন। কুষ্টিয়ায় এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় 2 শিশু শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা। দুপুরে চৌড়হাস এলাকায় প্রতিটি বিদ্যালয়ের সামনে মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অপ্রত্যাশিত মৃত্যু চাই না, নিরাপদ সড়ক চাই, অবৈধ যান চলাচল বন্ধ চাই, ফুট ওভার ব্রিজ চাই, এমন সব স্লোগান দেওয়া হয়। এর পাশাপাশি বক্তারা বিদ্যালয়ের সামনের মহাসড়কে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। গত 16 এবং 23 ফেব্রুয়ারি এই বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় 2 শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে এই আলটিমেটাম দেন তারা। এছাড়া হত্যা, খুন, ধর্ষণের প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন নূর হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রা শিক্ষা ভবনের সামনে এলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। গড়ে ওঠা সরকার কিভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো এবং বাসে কিভাবে ডাকাত এবং ধর্ষণের ঘটনা ঘটলো। খুব ভালো ছিল এটা আমরা বলতে পারি না, কিন্তু এই সরকারকে আমরা এনেছি আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু এই সরকার উল্টে আমাদের দিকে ভ্রুক্ষেপ না করে তাদের নিজেদের স্বার্থে বেশি তারা লিপ্ত। শিক্ষা ভবনের সামনে 2 ঘন্টার অবস্থান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এই ধর্ষকরা এবং আমাদের এই রাষ্ট্র কিভাবে এদের পাহারাদার হয়ে উঠছে, একের পর এক বিচারহীনতা এদেরকে এদিকে উস্কে দিচ্ছে। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে রাজধানীর বেইলি রোডে বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ করেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরাও। দিনের বেলাও বের হতে ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে ধর্ষক যারা হচ্ছে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তারা ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে। কেন? রাত্রে ঘুমাতে পারি না, বাসায় মানুষ ঢুকে যায়, নিজের বাসায় আমরা নিরাপদ না। এছাড়া দেশ জুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইল, ঝালকাঠি, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার চূড়ান্ত না হয় ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMA নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ তার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ডিসেম্বরে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে কমিশন কাজ শুরু করলেও এখনো চূড়ান্ত হয়নি কি কি সংস্কার গৃহীত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে আরো 6 মাস। এছাড়া সীমানা নির্ধারণে আইন সংশোধন, নতুন 25 লাখ ভোটার অন্তর্ভুক্তি সহ বেশ কিছু বড় কাজ বাকি কমিশনের। এমন বাস্তবতায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের আগে কতটুকু সংস্কার করতে হবে সে বিষয়ে অন্ধকারে আছেন তারা। সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐক্যমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস। ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে না আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই,
তাই নাকি আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বরের আগে এত কিছুর সমাধান হলে অক্টোবরেই তফসিল দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। ভোটার তালিকায় 16 লাখের বেশি মৃত ভোটার বাদ দেয়া ও রাজনৈতিক ঐক্যমত্য না আসায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই সিদ্ধান্ত দেওয়া কঠিন বলে জানান সিইসি। ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়, তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। একটা মৃত ভোটারকে কাটা দিতে গেলে ইটস নট সো ইজি। রাজনীতিবিদরা আলোচনা করে সিদ্ধান্ত নেই, কি সিদ্ধান্ত যদি যখন তারা আসে, সময় আসলে আমরা দেখব। তিনি জানান, চট্টগ্রাম কক্সবাজারের বাংলাদেশিদের অনেকেই রিলিফের জন্য নিজেদের রোহিঙ্গা হিসেবে নাম অন্তর্ভুক্ত করে। বর্তমানে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি নিয়েও জটিলতা আছে বলে জানান AMM নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। আগামী বুধবার আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠন দুটি। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা NTVকে জানিয়েছেন, আত্মপ্রকাশের দিন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বড় জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কয়েক দফা আলোচনার মধ্য দিয়ে নতুন দলের নেতৃত্ব নিয়ে চলা বিতর্কের অবসান ঘটেছে। নাগরিক কমিটির সদস্য ও অভ্যুত্থানের নেতাদের আলোচনা ও মতামতের ভিত্তিতে শীর্ষ 6 পদে কারা থাকছেন তা নির্ধারণ করা হয়েছে। নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে চূড়ান্ত করা হয়েছে। নতুন দলে যোগ দিতে মঙ্গলবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের কথা রয়েছে। ভারতে আরাম-আয়েশে বসে শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছে তা দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বাংলাদেশকে ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের এমন বক্তব্যের প্রেক্ষিতে তৌহিদ হোসেন পাল্টা জবাবে বলেন, ভারতকেই বরং ঠিক করতে হবে বাংলাদেশের সাথে তারা কী ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা অহরহই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিরূপ মন্তব্য করে আসছে অভিযোগ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারতের সাথে সম্মান বজায় রেখে গুড ওয়ার্কিং রিলেশন চায়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের দেয়া $29 মিলিয়ন অর্থ সহায়তার ব্যাপারে কোনো তথ্য তার কাছে নেই। বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এই ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার দল ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেপিডি আয়োজিত সেমিনারে কথা বলেন তারা। বক্তারা বলেন, রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা যাবে না। সেই সাথে বাণিজ্য নীতি সংশোধন না হলে রপ্তানিও মুখ থুবড়ে পড়বে। এছাড়া এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা।